আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি অর্থাৎ সমাসের দ্বিতীয় পার্ট, অর্থাৎ এর আগে আমি একটা পার্ট শেষ করেছি, এবার দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় পার্টে আমি আজকে যে ২টা সমাস নিয়ে আলাপ আলোচনা করব এবং হচ্ছে এই ২টা সমাসের মধ্যে প্রথমে আছে তৎপুরুষ সমাস এবং হচ্ছে পরবর্তীতে আছে দ্বিগু সমাস। আমরা একটু ক্লাসের দিকে যাই এবং আমি জাস্ট ক্লাসে যাওয়ার আগে ২টা জিনিস বলে যেতে চাচ্ছি যে হচ্ছে এই যে তৎপুরুষ যে সমাস আছে এই জায়গাটা একটু তুলনামূলকভাবে কঠিন হইলেও আমরা হচ্ছে চেষ্টা করব সহজভাবে বোঝার এবং হচ্ছে এই জায়গা থেকে দ্বিগু এবং তৎপুরুষ সমাস থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে এবং হচ্ছে গত বছর অর্থাৎ ২০২৪-২৫ সেশনে আমরা দেখেছি যে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ থেকে একটা সমাস নিয়ে প্রশ্ন এসছে এবং হচ্ছে আমরা হচ্ছে বিস্তারিত আলাপ আলোচনা করব। সবাইকে স্লাইডের দিকে তাকানোর কথা বলছি। আচ্ছা, আমরা একটু আসি স্লাইডে। প্রথমে বলছে যে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি বলছে যে হচ্ছে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায়, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রধানভাবে বোঝায় তাকে হচ্ছে তৎপুরুষ সমাস বলছে। অর্থাৎ যে পূর্বপদের হচ্ছে কি বিভক্তি হচ্ছে লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তাকেই আমরা কি বলছি? তৎপুরুষ সমাস বলছি। আমরা একটু উদাহরণের দিকে যাই। একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে বলছে যে বিপদকে আপন্ন, অর্থাৎ এই যে এখানে কে বিপদের সাথে হচ্ছে কে বিভক্তি যুক্ত হয়েছে, এই যে কে বিভক্তিটা সমস্ত পদে যে কি হবে? লোপ পাবে। সমস্ত পদের পূর্বপদের যে বিভক্তি আছে এটা হচ্ছে সমস্ত পদে যে লোপ পাবে। অর্থাৎ এখানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তির কেটা হচ্ছে কি লোপ পেয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস অর্থাৎ হচ্ছে তৎপুরুষ সমাসের আমরা জানি হচ্ছে ৯টা প্রকারভেদ আছে এবং দ্বিতীয়া থেকে সপ্তমী এখানে হচ্ছে ৬টা, নয় বহুব্রীহি, উপপদ তৎপুরুষ এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে অলুক তৎপুরুষ। আমরা হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করব এবং সহজভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আসি আমরা পরবর্তীতে। বলছে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় যে তৎপুরুষ সমাসটা আছে অর্থাৎ পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে হচ্ছে কি বলছে? তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস বলছে। যেমন হচ্ছে আমরা এখানে এই যে সংজ্ঞায়ন করা হচ্ছে, এই সংজ্ঞায়নের মাধ্যমে আমরা একটু জাস্ট কয়েকটা উদাহরণ দেখি, তারপরে আমরা বেসিক্যালি হচ্ছে চেষ্টা করব যে সমস্ত পদ থেকে কিভাবে সমাস নির্ণয় করা যায়। আসি আমরা। এটা বলছে ঘর ছাড়া, অর্থাৎ এই যে সমস্ত পদের কি হয়েছে? সমস্ত পদে হচ্ছে আমাদের হচ্ছে কে বিভক্তিটা কি পেয়েছে? লোপ পেয়েছে। পরবর্তীতে আসি যে ভাত রাধা, এখানে হচ্ছে কে বিভক্তিটা কি হয়েছে? এখানেও কে বিভক্তিটা লোপ পেয়েছে। পরবর্তীতে বলছে দুঃখকে প্রাপ্ত, এই যে দুঃখ প্রাপ্ত যখন সমস্ত পদটা আসছে এখানে কি বিভক্তিটা অর্থাৎ পূর্বপদের বিভক্তিটা লোপ পেয়েছে। অর্থাৎ পূর্বপদের যখন কে এবং রে বিভক্তিটা লোপ পাচ্ছে তখন আমরা কি বলছি? এটাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলছি। পরবর্তীতে আসি, আমি হচ্ছে কিছু টেকনিক নিয়ে এসেছি আজকে সহজে সমাস নির্ণয় অর্থাৎ তৎপুরুষ সমাস নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে হচ্ছে সহজেই টেকনিকগুলো কাজে লাগানো যায় সেটাই আমরা একটু দেখব। আমি হচ্ছে প্রথমেই বলছি যে ক্যাপসুল 1, অর্থাৎ এটা একটা টেকনিকের নাম দিয়েছি আমি ক্যাপসুল 1। বলছে পূর্বপদের চির শব্দটি বা সময়ের ব্যাপ্তি, অর্থাৎ পূর্বপদে চির শব্দ অথবা সময়ের ব্যাপ্তি থাকলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়, অর্থাৎ চির অথবা সময়ের ব্যাপ্তি। এখন আমরা একটু দেখি যে চিরকাল ব্যাপিয়া সুখী। এখানে চিরকাল কি? চিরকাল একটা হচ্ছে সময়, আবার হচ্ছে পূর্বপদের প্রথমেই কি আছে? পূর্বপদের প্রথমে চির শব্দটা আছে, অর্থাৎ এটা হচ্ছে কি চিরসুখী, যেটা বলছি চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি সমাস? এটা হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এছাড়াও এখানে চির দিয়ে কি আছে? চিরকৃতজ্ঞ, চিরকুমার, চিরশত্রু, তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী, অর্থাৎ সময়ের ব্যাপারগুলো আছে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। অর্থাৎ চির বা সময়ের ব্যাপ্তি যখন থাকবে তখন হচ্ছে কি আমরা এটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। পরবর্তী স্লাইডে আমরা একটু দেখি যে বলছে ক্যাপসুল 2, অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষের আরেকটা নিয়ম আমরা নিয়েছি যে বলছে সমস্ত পদের শেষে যদি কি বলছে? সমস্ত পদের শেষে যদি
গত, প্রাপ্ত, পণ্য, আশ্রিত, অতীত ইত্যাদি থাকে, তাহলে হচ্ছে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ কি কি থাকছে আমাদের, হচ্ছে গত থাকছে, প্রাপ্ত থাকছে, পণ্য থাকছে, আশ্রিত ও অতীত। এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। আসি আমরা একটু উদাহরণের দিকে তাকাই। যেমন হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ সমস্ত পদে আমরা যখনই গত পাবো, ব্যক্তিগত, শরণাগত, পরলোকগত, হস্তগত, অর্থাৎ এই যে গত যুক্ত যে হচ্ছে সমস্ত পদগুলো পাবো, আমরা হচ্ছে নির্দ্বিধায় কি মারবো, নির্দ্বিধায় হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ মেরে দেবো। পরবর্তীতে আসছে যে প্রাপ্ত, প্রাপ্তর ক্ষেত্রে আছে কি আছে, দুঃখপ্রাপ্ত, স্বর্গপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, এরকম আরো অনেক শব্দ আছে প্রাপ্ত দিয়ে। যখনই আমরা কি শব্দের শেষে অর্থাৎ সমস্ত পদের শেষে হচ্ছে প্রাপ্ত পাচ্ছি, তখনই কি, তখনই আমরা হচ্ছে এটাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হিসেবে কি করব, সমাস হিসেবে গণ্য করব এবং হচ্ছে কারেকশন করব। পরবর্তীতে আসছে যে পণ্য, পণ্য বলছে বিপদাপন্ন, তারপর মরণাপন্ন, শরণাপন্ন। এই যে পণ্য আমরা হচ্ছে কি পণ্যটা সমস্ত পদের কি পাচ্ছি, শেষে পাচ্ছি। এই পণ্যটা যখনই পাবো তখনই কি আমরা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে হচ্ছে এটাকে চয়েস করে নিব। পরবর্তীতে বলছে আশ্রিত, আশ্রিতর ক্ষেত্রে কি কি আছে দেখি আমরা, চরণাশ্রিত, তারপরে মরণাশ্রিত, দেবাশ্রিত। পরবর্তীতে আসি অতীতের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে কিছু উদাহরণ আমি হচ্ছে এখানে নিয়েছি, যেমন হচ্ছে দুঃখাতীত, শোকাতীত, সংখ্যাতীত। অর্থাৎ সমস্ত পদে যখনই আমরা হচ্ছে কি সমস্ত পদের শেষ অংশে, অর্থাৎ হচ্ছে শেষ পদে যখন হচ্ছে অতীতটা পাবো, পণ্য পাবো, গত পাবো, প্রাপ্ত পাবো, আশ্রিত পাবো, তখন হচ্ছে কি আমরা হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হিসেবে গণ্য করব। পরবর্তীতে আসছি ক্যাপসুল নাম্বার 3, আরেকটা নিয়ম ক্যাপসুল নাম্বার 3, সমস্ত পদের দ্বিতীয়াংশে অর্থাৎ সমস্ত পদের শেষ অংশে যদি কাজ বোঝায়, সমস্ত পদের শেষ অংশে যদি কাজ বোঝায়, তাহলে তা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। আমরা একটু দেখব যে হচ্ছে কলা বেচা। এখন এই যে বেচা যখন আমরা বলছি, তখন কি বেচাটা কাজ বোঝাচ্ছে, অর্থাৎ বিক্রয় করা, এটা কি বোঝাচ্ছে, এটা একটা কাজ বোঝাচ্ছে, কলা বেচা। তারপর হচ্ছে রথ দেখা, রথকে দেখা, রথকে দেখা, অর্থাৎ এই যে রথকে দেখা যখন আমি বলছি, তখন এই যে দেখাটা কি, দেখাটা অবশ্যই হচ্ছে কাজ। পরবর্তী দেখি যে হচ্ছে আম কুড়ানো, তাহলে এই যে কুড়ানোর কথা যেটা বলছে, আম কুড়ানো, এই কুড়ানোটা কি, কুড়ানোটাও একটা কাজ। পরবর্তীতে আসি ভাত রাধা, ভাত রাধা, রান্না করা বা রাধা, এটা হচ্ছে কাজ। অর্থাৎ আমরা বলছিলাম যে সমস্ত পদের দ্বিতীয়াংশে যদি কাজ বোঝায়, তাহলে তা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। পরবর্তী স্লাইডের দিকে আমরা একটু যাই। এবার দ্বিতীয়ার পরে তৃতীয়া তৎপুরুষ আছে, তৃতীয়া তৎপুরুষে আমরা একটু দেখি, সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি। বলছে যে পূর্বপদের তৃতীয়া বিভক্তি, পূর্বপদের তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি লোপে যে সমাস হয়, অর্থাৎ তৃতীয়া বিভক্তি যে হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক যে বিভক্তিগুলো আছে, এটা লোপে যে সমাস হয়, সেটাকেই বলছে তৃতীয়া তৎপুরুষ সমাস। আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে সংজ্ঞার সাথে একটু মিল রেখে উদাহরণগুলো দেখি আমরা। যেমন যে স্বর্ণ দ্বারা কি, স্বর্ণ দ্বারা মণ্ডিত, তা কি হচ্ছে স্বর্ণ মণ্ডিত। মন দিয়ে গড়া, কি মন গড়া। তারপর সর্প কর্তৃক দংশিত, সর্প দংশিত। তারপর ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। এছাড়াও মধু দিয়ে মাখা, ছুরিকাঘাত। অর্থাৎ আমরা এখানে দেখব যে করণের একটা বিষয় আছে, অর্থাৎ করণের একটা সম্পর্ক এই যে সমাসটা আছে, এই সমাসের মধ্যে আছে। অর্থাৎ প্রথম অংশটা দিয়ে দ্বিতীয় অংশটা করা হচ্ছে। আমরা একটু দেখি, যেমন মধু মাখা, তাহলে কি এটা মধু দিয়ে মাখা। ছুরিকাঘাত, এখন ছুরি যদি নাই থাকে তাহলে আঘাতটা আমরা কি করব, তাহলে ছুরি দিয়েই আঘাত করছি। পরবর্তীতে পরবর্তী যে জায়গাগুলো আছে, আমরা হচ্ছে ক্যাপসুল 1 এর দিকে একটু যাব, যে সমস্ত পদের প্রথমাংশ, অর্থাৎ সমস্ত পদের প্রথম অংশ বা পূর্বপদ দিয়ে সমস্ত পদের দ্বিতীয় অংশ হবে, অর্থাৎ সমস্ত পদের প্রথম অংশ দিয়ে সমস্ত পদের দ্বিতীয় অংশটি হবে। যেমন আমরা এখানে আবারও দেখি যে মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, তাহলে হচ্ছে কি এই মনের মাধ্যমে হচ্ছে কি গড়া হয়েছে। সর্প কর্তৃক দংশন, অর্থাৎ সাপের দ্বারাই হচ্ছে কি দংশিত হয়েছে। পরবর্তীতে আমরা একটু পরবর্তী অংশের দিকে যাই। বলছে ক্যাপসুল 2, অর্থাৎ তৃতীয়া তৎপুরুষের টেকনিক যেটা ক্যাপসুল, এই ক্যাপসুল 2 এ আমরা একটু দেখব
সমস্ত পদের শেষে, অর্থাৎ সমস্ত পদ যেটা আছে সেটা শেষে উন, হীন, কম, শূন্য প্রভৃতি শব্দ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ কি বলছে, উন, হীন, কম, শূন্য প্রভৃতি শব্দ যদি থাকে কোথায়, সমস্ত পদের শেষে যদি থাকে, তাহলে কি হয়, এটা হচ্ছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন হচ্ছে এক দ্বারা উন, তাহলে উন দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে, উন দিয়ে হচ্ছে কম বোঝাচ্ছে, অর্থাৎ একেরও কম, তাহলে হচ্ছে একন। বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন, অর্থাৎ আমরা হচ্ছে সমস্ত পদের বিষয়গুলো একটু দেখবো, যে সমস্ত পদ দেখে হচ্ছে কিভাবে হচ্ছে সমাসটা নির্ণয় করা যায়। আমরা একটু দেখবো, যেমন হচ্ছে বলছে যে হচ্ছে কি বিদ্যাহীন, তাহলে আমরা বলছিলাম যে হীন অথবা জ্ঞান শূন্য, তারপর হচ্ছে কম, তাহলে কি এই যে শব্দগুলো সমস্ত পদের শেষে আছে, এই শব্দগুলো দেখে আমরা হচ্ছে কি এটা হচ্ছে সিলেক্ট করতে পারছি যে হচ্ছে এটা হচ্ছে একটা কি তৃতীয় তৎপুরুষ সমাস। পরবর্তী আরো এছাড়াও কিছু আছে, পিতৃহীন, জ্ঞানহীন, ক্ষমাহীন, তাহলে আমাদের যে জায়গাটা সমস্ত পদের শেষে উনহীন, কম, শূন্য প্রভৃতি থাকলেই হচ্ছে কি হচ্ছে, এটা তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আসি আমরা, যে বলছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস অর্থাৎ চতুর্থী যে বিভক্তি আছে কে রে, তারপর জন্য নিমিত্ত, অর্থাৎ কারো জন্য, কোনো কিছুর জন্য হচ্ছে এই ক্ষেত্রেটা হবে। আমরা একটু দেখি, যে বলছে পূর্বপদের চতুর্থ বিভক্তির কে, জন্য, নিমিত্ত লোপে যে সমাস হয় তাকে বলছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন বলছে গুরুকে ভক্তি, এখন যখন আমরা গুরুকে যখন ভক্তি করি, তাহলে গুরুর জন্যই তো ভক্তি করি, গুরুর জন্যই, অর্থাৎ গুরুর সম্মানের জন্যই কি আমরা এটাকে ভক্তি করছি। পরবর্তী যেন বলছে যে বিয়ের জন্য পাগলা, তাহলে কি বলছে, বিয়ের জন্য কি পাগলা, বিয়ে পাগলা। তারপরে বলছে যুদ্ধের নিমিত্ত যাত্রা, অর্থাৎ যে যাত্রাটা করছি আমি কিসের, ওই যুদ্ধের নিমিত্তেই যাত্রাটা করছি, অর্থাৎ যুদ্ধযাত্রা। তারপর হচ্ছে গুরু ভক্তি, তারপরে বলছে আরামের জন্য কেদারা, আরাম কেদারা। তারপর বলছে ডাকের জন্য কি মাসুল, ডাক মাসুল। অর্থাৎ আবারও আমরা যদি পূর্ববর্তী জায়গাতে যাই, যে বলছে পূর্বপদের যে বিভক্তি চতুর্থ বিভক্তি আছে কে জন্য নিমিত্ত, অর্থাৎ কোনো কিছুর জন্য হচ্ছে আমরা এটা করব, কোনো কিছুর জন্য আমরা করব। পরবর্তী আমরা স্লাইডে যাচ্ছি। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস বলছে পূর্বপদের পঞ্চমী বিভক্তির হতে, থেকে, চেয়ে ইত্যাদি লোপে যে সমাস হয় সেটাকেই বলছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ সমাসটা কিসের কাজ করবে, এটা হচ্ছে বিচ্যুতির কাজ করবে, অর্থাৎ বিয়োগের কাজ করবে। আমরা হচ্ছে যখন হচ্ছে অপাদান কারকটা পড়তাম তখন কি বলতাম, যে হচ্ছে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিস খসে পড়বে বা বিচ্যুত হবে। যেমন হচ্ছে কি বলছিলাম, গাছ থেকে হচ্ছে গাছের পাতা হচ্ছে খসে পড়ছে, অর্থাৎ যে গাছ থেকে যে জয়েন্ট অবস্থায় ছিল সেখান থেকে কি বলছে, এটা হচ্ছে খসে পড়ছে। এখন আমরা দেখব যে ওটা কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে, যে এটা বলছিলাম অপদান কারক, অর্থাৎ পঞ্চমী তৎপুরুষটাই অপদান কারকের মতো কাজ করবে। আমরা একটু দেখি, যেমন বলছে খাঁচা থেকে ছাড়া। এখন খাঁচা থেকে ছাড়া, যখন খাঁচার মধ্যে ছিল তখন কি একটা জয়েন্ট অবস্থায় ছিল, অর্থাৎ প্লাস অবস্থায় ছিল, প্লাস অবস্থায় ছিল। কিন্তু যখন আমি খাঁচা থেকে ছেড়ে দিলাম তখন কি ওই খাঁচাটা থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন হচ্ছে কি এটার একটা মাইনাস অবস্থান করছে। পরবর্তী আমরা যাই, বলছে বিলাত হইতে ফেরত। বিলাত হইতে ফেরত মানে কি, ওই যে যখন হচ্ছে কি বিদেশে ছিল ওই ব্যক্তিটা যখন দেশে চলে এসছে তখন আমরা বলি যে বিলাত ফেরত ব্যক্তি, বিলাত ফেরত এই সেই। তো এই যে যখন আমরা বলছি যে বিলাত ফেরত ব্যক্তি, অর্থাৎ বিলাত থেকে সে হচ্ছে বিচ্যুত হয়ে দেশে চলে এসছে, অর্থাৎ এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বিলাত ফেরতের এখানে হচ্ছে কি বিয়োগের কাজ হয়েছে। অর্থাৎ পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মুখ ভ্রষ্ট, অর্থাৎ মুখ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ মুখ থেকে বিয়োগ হয়েছে। পরবর্তীতে আমরা আসছি, বলছে ধর্মভ্রষ্ট, অর্থাৎ কি ধর্ম থেকে হচ্ছে কি বিচ্যুত হয়েছে, ধর্ম থেকে বিচ্যুত বা বিয়োগ হয়েছে। পরবর্তীতে বলছে দেশ পলাতক। এখন দেশ পলাতক যখন আমরা বলছি তখন কি দেশ থেকে অবশ্যই পলাতক হয়েছে, অর্থাৎ দেশ থেকে গোপনে সে অন্য দেশে হচ্ছে কি পলায়ন করেছে। পরবর্তীতে আসে স্কুল পালানো। স্কুল পালানো, এই যে স্কুল পালানো আমরা বলছি, অর্থাৎ কি স্কুলতে সে যদি থাকে তাহলে কি প্লাস অবস্থায় আছে, যদি সে হচ্ছে স্কুল থেকে পালায় তখন কি সে হচ্ছে এটা হচ্ছে মাইনাস অবস্থায় যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কি পঞ্চমী রোগ মুক্ত।
তারপর হচ্ছে জেল মুক্ত, এগুলো সবই হচ্ছে কি মাইনাস অবস্থায় আছে, অর্থাৎ ওই পূর্বপদের সাথে পরপদ হচ্ছে কি অবস্থায়, মাইনাস অবস্থায় আছে, অর্থাৎ এটাকে আমরা বলছি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা পরবর্তী স্লাইড যেটা আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটার দিকে আমরা একটু এর সংজ্ঞায়নটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে যে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ কি বলছে, পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর লোপে, কি বলছে, পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর লোপে যে সমাস হয় তাকেই ষষ্ঠী বিভক্তি বলছে। পরবর্তীতে আমরা আসি, যেমন হচ্ছে কি এটা হচ্ছে সম্বন্ধের কাজ করবে, অর্থাৎ একটার সাথে আরেকটার হচ্ছে একটা পদের সাথে আরেকটা পদের সম্বন্ধ থাকবে। আমরা একটু দেখি সম্বন্ধটা দিয়েই হচ্ছে আজকে এই সমাজটা চেনার চেষ্টা করব। আমরা একটু দেখি, যেমন হচ্ছে বিড়াল ছানা যখন বলছি আমরা সমস্ত পদের দিকেই তাকাই, যে বলছি বিড়াল ছানা, অর্থাৎ কি বিড়ালের সাথে কি ছানার একটা কি সম্বন্ধ রয়েছে, বিড়ালের সাথে ছানার একটা কি সম্বন্ধ রয়েছে, অর্থাৎ এটাকে বিড়ালটা হচ্ছে কি সম্বন্ধপদ। চায়ের বাগান, তাহলে চায়ের বাগান, তাহলে এই যে বাগানের সাথে কি চায়ের একটা কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে চা বাগান। তারপর বাদরের নাচ, তাহলে কি এই যে নাচের সাথে কি বাদরের একটা সম্পর্ক রয়েছে। তারপর হচ্ছে খেয়ার ঘাট, খেয়ার ঘাট বলছে যে হচ্ছে কি খেয়ার সাথে হচ্ছে ঘাটের সাথে হচ্ছে খেয়ার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যে এখানে বলছে র এর লোপ হবে অথবা একটার সাথে আরেকটার কি সম্বন্ধ থাকবে, সেটাকে আমরা বলছি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আরো কিছু জায়গা আছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের, এখানে ক্যাপসুল নিয়েছি আবারও টেকনিক হিসেবে ষষ্ঠী তৎপুরুষ চিহ্নিত করার ক্ষেত্রে, যে বলছে শিশু, শাবক, দুগ্ধ, ডিম্ব, তাহলে বলছে শিশু, শাবক, দুগ্ধ এবং হচ্ছে ডিম্ব প্রভৃতি শব্দ সমস্ত পদে, অর্থাৎ প্রভৃতি শব্দ যদি সমস্ত পদে থাকলে ষষ্ঠী তৎপুরুষ হয়। তাহলে কি কি আছে আমাদের আরেকবার দেখি, যে বলছে শিশু, শাবক, দুগ্ধ, ডিম্ব। উদাহরণস্বরূপ আমরা একটু দেখি যে এখন যখন মৃগ শিশু যখন আমরা বলছি, তাহলে আর আমার কিছু দেখার দরকার নেই, যখন মৃগ শিশু, শিশু আসছেই সমস্ত পদের শেষে, তখন আর অন্য কিছু আমার ভাবার দরকার নেই, অর্থাৎ এটা হচ্ছে কি সমাস, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরবর্তীতে বলছে যে দুগ্ধ, তাহলে বলছে গাভীর দুগ্ধ হচ্ছে গো দুগ্ধ, এখন গো দুগ্ধ যখন বলছি আমরা সমস্ত পদের শেষে দুগ্ধ পাচ্ছি, তারপর ছাগ দুগ্ধ যখন বলছি তখন সমস্ত পদের শেষে আমরা দুগ্ধ পাচ্ছি, তারপর হংস ডিম্ব যখন বলছি তখন কি সমস্ত পদের শেষে হচ্ছে ডিম্ব পাচ্ছি, এবং হচ্ছে মেষ শাবক যখন বলছে তখন হচ্ছে কি সমস্ত পদের শেষে আমরা কি পাচ্ছি, শাবক পাচ্ছি, অর্থাৎ এই সমস্ত পদের শেষে যখন আমরা কি শিশু, শাবক, দুগ্ধ, ডিম্ব ইত্যাদি পাবো, তখন সেটাকে আমরা মানে 100% শিওর হয়ে বলে দিব যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরবর্তী স্লাইডে আমরা যাই। এখন বলছে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা একটু যাই সংজ্ঞার দিকে। বলছে পূর্বপদের সপ্তমী বিভক্তির এ অতে, অর্থাৎ পূর্বপদের সপ্তমী বিভক্তির এ অতে লোপে যে সমাস হয় তাকে হচ্ছে কি বলছে, তাকে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস বলা হচ্ছে। যেমন হচ্ছে কি বলছে বাকে পটু, তাহলে কি হচ্ছে বাকে পটু হচ্ছে বাক পটু, অর্থাৎ আমরা এখানে দেখবো যে হচ্ছে আমরা নিচের দিকে একটু আসি, তারপরে হচ্ছে উপরের বিষয়টা একটু দেখছি। বলছে ক্যাপসুল 1, অর্থাৎ এখানে যে সপ্তমী তৎপুরুষ আছে এটার ক্যাপসুল 1 যে নিয়মটা আছে আমরা একটু দেখবো, যে সমস্ত পদের পূর্বপদ দ্বারা, অর্থাৎ সমস্ত পদের পূর্বপদ দ্বারা স্থান, অর্থাৎ অধিকরণের যে বিষয় আছে, অধিকরণ যে কারকটার বিষয় আছে ওই জায়গাতে আমরা আসব। স্থান বলছে, কাল বলছে, পাত্র বলছে, দক্ষতা বলছে, অদক্ষতা বলছে। তাহলে এই যে স্থান, কাল, পাত্র, দক্ষতা, অদক্ষতা বোঝালে সপ্তমী তৎপুরুষ হয়। যেমন হচ্ছে গাছে পাকা, তাহলে আমরা যদি আমরা জানি যে হচ্ছে স্থান যদি থাকে তাহলে হচ্ছে কি কোথায় দিয়ে আমরা প্রশ্ন করি, কোথায় দিয়ে প্রশ্ন করি, যেমন হচ্ছে কোথায় করি, যেমন আমরা হচ্ছে অধিকরণ কারকে এই রকম প্রশ্ন করে থাকি, কোথায় দিয়ে কিসে দিয়ে প্রশ্ন করে থাকি। আমরা একটু দেখবো যে হচ্ছে বলছে কোথায় পাকা, এখন যদি আমরা হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করি কোথায় পাকা, তাহলে হচ্ছে এখানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে গাছে পাকা, অর্থাৎ এখানে হচ্ছে কি কোনো একটা স্থানকে বোঝাচ্ছে, অর্থাৎ স্থানকে বোঝালে কি কারক হবে, কারক না, আমরা সমাসে আছি, অর্থাৎ স্থানকে বোঝালে আমরা কি পাবো, স্থানকে বোঝালে আমরা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস পাবো। পরবর্তীতে আরো একটু দেখি, যেমন হচ্ছে দিবাই নিদ্রা, এখন দিবা নিদ্রা যখন আমরা বলছি, দিবা মানে কি একটা নির্দিষ্ট সময় দিন বোঝাচ্ছে, দিবা নির্দিষ্ট সময় বোঝালে তখন কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আবার তালকানা, কিসে কানা, তালে কানা। তারপর হচ্ছে আরো কিছু উদাহরণ আছে, আমরা যেমন হচ্ছে বনে বাস, কিসে বাস বা কোথায় বাস, বনে বাস, বনভোজন,
কোথায় ভোজন? বনে ভোজন। অর্থাৎ এইরকম যখন স্থান, কাল, পাত্র, দক্ষতা, অদক্ষতা বোঝাবে তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস, পরবর্তী যে সমাসটা আছে এটা নয় তৎপুরুষ সমাস। অর্থাৎ আমরা অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসে মাঝে মধ্যেই আসে এখান থেকে প্রশ্ন। বলছে নয় তৎপুরুষ সমাসটা কি হয়, যে হচ্ছে না বাচক অব্যয় যেগুলো আছে, অর্থাৎ ন, নাই, নেই, এই টাইপের যেগুলো আছে, যে অব্যয়গুলো আছে, আমরা জানি যে অব্যয় সবসময় কি অপরিবর্তনশীল, অর্থাৎ অব্যয়ের কোনো ব্যয় নাই বা হচ্ছে কোনো পরিবর্তন নাই। আমরা এখন বলছি যে এই যে কি বলছে, তৎপুরুষ সমাসের পূর্ব পদে নয় অর্থবাচক অব্যয় যেগুলা ন, না, নয়, নেই থাকলে তাকে হচ্ছে নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস বলে। যেমন হচ্ছে কি বলছে, ন সময়, অর্থাৎ কি এটা হচ্ছে কি, আমরা এই যে নটা যেটা ইউজ করলাম এটা হচ্ছে কি, ওটা হচ্ছে না বাচক অব্যয়, তাহলে ন সময় কি হবে, অসময় হয়ে যাচ্ছে। নয় সুখ, অসুখ। তারপর কি বলছে, ন আদব, বেয়াদব। নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। তারপর ন আদর, অনাদর। ন উন্নত, অনুন্নত। নয় পর্যাপ্ত, অপর্যাপ্ত। অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে হচ্ছে কি ন দিয়ে হচ্ছে ব্যাস বাক্যটা হয়েছে, এবং হচ্ছে এই পাশে বেশিরভাগ ক্ষেত্রে অ দিয়ে শুরু হয়, যেমন অসময়, অসুখ, তারপর হচ্ছে নাতি দীর্ঘ, অনাদর, অনুন্নত, অপর্যাপ্ত। এই যে শব্দগুলো যখন আমরা পাবো তখন হচ্ছে নির্দ্বিধায় কি করব, আমরা হচ্ছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ যে সমাসটা আছে সেখানে হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করে হচ্ছে উত্তরটা কারেকশন করে নিব। পরবর্তী যে জায়গাটা আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বলছে উপপদ তৎপুরুষ। আমরা একটু সংজ্ঞার দিকে যাব, কিন্তু সংজ্ঞা দিয়ে আমরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসটা আমরা শিখবো না, আমরা অন্য একটু টেকনিকের দ্বারা শেখার চেষ্টা করব। এখন বলছে যে উপপদের সাথে কিদন্ত পদের, অর্থাৎ কি, আমরা জাস্ট সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করে দিই। বলছে উপপদের সাথে কিদন্ত পদের যে সমাস, অর্থাৎ উপপদের সাথে কিদন্ত যে জিনিসটা, কিদন্ত হচ্ছে কি কীট প্রত্যয়যুক্ত শব্দ, কীট প্রত্যয়যুক্ত শব্দ যে সমাস হয় তাকেই বলছে উপপদ তৎপুরুষ সমাস। অর্থাৎ উপপদের সাথে কিদন্ত পদের যে সমাস হয় তাকেই বলছে উপপদ তৎপুরুষ সমাস। আমরা প্রথম যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে, বলছে যে সকল বাক্য সংকোচন, সকল 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 বাক্য সংকোচন, সংকোচন। আচ্ছা, বলছিলাম যে সকল বাক্য সংকোচনকে আমরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস বলতে পারি। সকল বাক্য সংকোচনই হইল কি উপপদ তৎপুরুষ সমাস। আর একটা ভাবে বলতে পারি আমরা যে হচ্ছে শেষে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ থাকবে, অথবা শেষে হচ্ছে কি থাকবে, সমস্ত পদের শেষে কি থাকবে, ক্রিয়াবাচক শব্দ থাকবে। সমস্ত পদের শেষে হচ্ছে ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক শব্দ, শব্দ থাকবে, ক্রিয়াবাচক শব্দ থাকবে। আমরা একটু দেখি, যেমন হচ্ছে কি বলছে এখানে, ছেলে ধরে যে, ছেলে ধরা। তারপর হচ্ছে ধামা ধরে যে, ধামা ধরা। তারপর পা চাটে যে, পা চাটা। তারপরে বলছে পঙ্কে জন্ম যা, পঙ্কজ। সত্যবাদী সত্য কথা বলে যে, মিথ্যাবাদী মিথ্যা কথা বলে যে, সা পোষা সা পোষে যে। অর্থাৎ প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে কি বাক্য সংকোচন, বাক্য সংকোচন। এবং হচ্ছে দেখা বলে পরবর্তী আমরা যে নিয়মটা দিয়েছি শেষে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, যেমন হচ্ছে কি ধরা, ধরা হচ্ছে কি ক্রিয়াবাচক শব্দ। পরবর্তীতে আবার ধরা আছে, এটাও ক্রিয়াবাচক শব্দ। চাটা কি, চাটাও হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। তারপর হচ্ছে জ, এখানে পঙ্কজের জ যেটা আছে এটা জন্মে বোঝায়, অর্থাৎ কি এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। তারপর হচ্ছে পরবর্তীতে আছি সাপোষা, সাপোষা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিয়াবাচক, ক্রিয়াবাচক কি, এটা হচ্ছে সাপোষাটাও হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। অর্থাৎ উপপদ যে তৎপুরুষ যে সমাসটা আছে এখান থেকে তৎপুরুষ সমাসের মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। পরবর্তীতে আমরা যাচ্ছি, বলছে অলুক তৎপুরুষ সমাস। এর আগে আমরা হচ্ছে যখন হচ্ছে দ্বন্দ্ব সমাস পড়ছিলাম সেখানে আমরা অলুক দ্বন্দ্বটা পেয়েছিলাম। এখন বলছে অলুক তৎপুরুষ সমাস। প্রথমে বলছি অলুক যে জিনিসটা, অর্থাৎ বিভক্তি লোপ হবে না, অর্থাৎ বিভক্তি লোপ না হয়ে যে সমাসটা হয়, অর্থাৎ বলছে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হয় না, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হচ্ছে না সেটাকে আমরা বলছি অলুক তৎপুরুষ সমাস। উদাহরণ নিই কিছু, বলছে তেলে ভাজা, তেলে ভাজা ব্যাস বাক্য করলে কি হচ্ছে, তেলে ভাজা। এই যে তেলে ভাজা এখানে কি বিভক্তি আছে, এখানে বিভক্তি এ বিভক্তি আছে, তাই না, তেলে ভাজা এ বিভক্তি আছে। আবার কলে ছাটা, এখানেও কি, এখানেও এ বিভক্তি আছে।
তারপর কলের গান এখানে র বিভক্তি আছে, গরুর গাড়ি এখানে র বিভক্তি আছে। অর্থাৎ এই যে বিভক্তিগুলা, অর্থাৎ ব্যাস বাক্য এবং হচ্ছে সমস্ত পদে বিভক্তির লোপ হবে না, সেটাকে আমরা বলছি অলুক কি তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার পরবর্তী যে অংশটা আছে আমাদের দ্বিতীয় যে অর্থাৎ 4 নাম্বার যে সমাসটা ছিল, অর্থাৎ দ্বিগু সমাস। দ্বিগু সমাসের দিকে আমরা আসব। অর্থাৎ যেখানে বলছে যে সংখ্যাবাচক, অর্থাৎ যে সমাসের সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, অর্থাৎ পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকে এবং হচ্ছে শেষে কি, শেষে হচ্ছে সমাহার থাকে, অর্থাৎ সমাহার বা মিলন থাকে, কোনো কিছুর একটা মিলন হবে অথবা সমাহার হবে, সেটাকেই আমরা বলছি, এটা সমাহার বা সমষ্টিকেই আমরা বলছি কি, এটা হচ্ছে দ্বিগু সমাস। একটু উদাহরণ নিব, যেমন হচ্ছে শত অব্দের সমাহার, শতাব্দী। এখন শতাব্দী যখন আমরা বলছি তাহলে কি, এটা হচ্ছে শত অব্দের সমাহার। শতটা অব্দ একটা জায়গায় যখন মিলিত হচ্ছে বা হচ্ছে মিশছে, তখন হচ্ছে কি শত অব্দের সমাহার হচ্ছে, শতাব্দী হচ্ছে। তারপরে আমরা যদি এরকম একটা উদাহরণ নিই, বলছে চার রাস্তার, চার বা হচ্ছে কি চৌরাস্তার, চৌ বা চার রাস্তার সমাহার, চার রাস্তার কি, রাস্তার, রাস্তার সমাহার, সমাহার, সমা কি বলছে, চৌরাস্তা, চৌরাস্তা, চার রাস্তার সমাহার কি, চৌরাস্তা। এখন যখন আমি বলছি চারটা রাস্তার সমাহার হয়েছে, অর্থাৎ চারটা রাস্তার হচ্ছে কি সমষ্টি হয়েছে বা মিলন হয়েছে, তাহলে আমরা যদি এরকম ভাবে দেখি যে চারটা রাস্তা, তাহলে এই দিক থেকে একটা যাচ্ছে, এই দিক থেকে আসছে, এই যে মাঝখানের যে বিন্দুটা, অর্থাৎ কি এই চারটা রাস্তা এই জায়গায় এসে কি হয়েছে, এই জায়গায় এসে মিলিত হয়েছে, অর্থাৎ এই জায়গায় যখন চারটা রাস্তা মিলিত হয়েছে তখনই হচ্ছে কি চৌরাস্তা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা নির্দিষ্ট পয়েন্টে এসে অন্যান্য যে বিষয়গুলো আছে বা রাস্তা আছে বা অন্য যে আনুষঙ্গিক বিষয় আছে, এটার হচ্ছে কি মিলন ঘটবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট এসে আমাদের হচ্ছে কি মিল হবে। পরবর্তীতে আমরা যদি বলি যে হচ্ছে এখানে আমরা দেখছি যে তিন মাথার সমাহার, তে মাথা, অর্থাৎ আমরা হচ্ছে তে মাথা বলতে গ্রামের দিকে অনেক সময় বলি যে হচ্ছে তিনটা মাথা আছে গ্রামের রাস্তার, ওটাকে আমরা হচ্ছে তিনটা মাথা যখন হচ্ছে একটা জায়গায় মিলিত হচ্ছে তখন আমরা বলছি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তে মাথা। তারপর তিন প্রান্তের সমাহার, তেপান্তর, তারপরে তিন কালের সমাহার, তিকাল, তারপর হচ্ছে বলছে যে সাত সমুদ্র, অর্থাৎ সাতটা সমুদ্র যখন একটা জায়গায় মিলিত হচ্ছে তখন তাকে বলছে কি, তখন তাকে বলছে যে হচ্ছে সাত সমুদ্র। পশুরি, পশুরি বলছে যে পাঁচ সেরের সমাহার, অর্থাৎ আমরা ওজন করার ক্ষেত্রে আগে এক সময় হচ্ছে সেরের ইউজ করতাম, এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কেজি ইউজ করি, অর্থাৎ যে পাঁচটা সের যখন একটা জায়গায় হয়ে যাচ্ছে বা মিলন হচ্ছে তখন আমরা সেটাকে হচ্ছে কি বলছি, পশুরি বলছি। তারপর নবরত্নের সমাহার বা শত কি বলছে শতবার্ষিকীর সমাহার বা শতবর্ষের সমাহার, শতবার্ষিকী। তাহলে অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে যে অর্থাৎ সমাহার হবে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের যে সমাসের দ্বিতীয় পার্টটা এখানে শেষ করছি, এবং হচ্ছে সামনের সময়ে হচ্ছে তৃতীয় পার্ট নিয়ে আমি খুব শীঘ্রই আসব এবং ধারাবাহিক ক্লাস নিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে থাকব। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।